আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার শুভেচ্ছা নেবে। আজকে আমি তোমাদের সাথে ইনফিনিটিভ নিয়ে কিছু কথা বলবো। সো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ইনফিনিটিভ কী এবং ইনফিনিটিভটা কিভাবে গঠন করা হয় এবং ইনফিনিটিভ কেন শিখবে। আজকের ক্লাসে এই বিষয়গুলো তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা সহজেই ইনফিনিটিভ বাক্যে ব্যবহার করতে পারবে। প্রথমেই আমি তোমাদের সাথে ইনফিনিটিভের উৎপত্তি বিষয়ক কিছু কথা বলতে চাই। ইনফিনিটিভ মূলত নন ফাইনাইট ভার্বস এবং ইনফিনিটিভকে ভার্বালসও বলা হয়। অর্থাৎ তোমাদের ইংরেজি যে ক্রিয়া আছে, ভার্ব আছে, সেই ভার্বের দুইটা পার্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বকে আমরা ভার্বালসও বলি। সো এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে পার্টিসিপল। সো ইনফিনিটিভ ইজ ওয়ান অফ দ্য নন ফাইনাইট ভার্বস। অর্থাৎ যে তিনটা নন ফাইনাইট ভার্ব আছে, সে তিনটা নন ফাইনাইট ভার্বের একটা ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ফাইনাইট ভার্বও গুরুত্বপূর্ণ এবং নন ফাইনাইট ভার্বও গুরুত্বপূর্ণ, এবং সেই নন ফাইনাইট ভার্বের একটা ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। যেহেতু ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের একদম প্রথমে আলোচনা করা হয়, সেহেতু ইনফিনিটিভটি ইংরেজি সঠিকভাবে শিখতে খুব কাজে লাগে। এছাড়াও তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেনে ইনফিনিটিভ সম্পর্কিত অনেক প্রশ্ন আসে। চলো আমরা ইনফিনিটিভের একটা প্রাথমিক পরিচয় নেই। সো আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। দে লাইক টু সুইম, তারা সাঁতার কাটতে চায়। টু এর ইজ হিউম্যান, ভুল মানুষই করে। এই তিনটি বাক্যে টু গো, টু সুইম এবং টু এর, এই বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, দেখব টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হয়েছে এবং যার বাংলা অর্থ হয় টু গো, যাইতে। আই ওয়ান্ট টু গো, আমি যাইতে চাই। অর্থাৎ এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা আমি বলেছিলাম ভার্বের দুইটা পার্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব পার্টটি। আমরা আজকে এই পার্ট নিয়ে কথা বলবো না, আমরা এই পার্টটি নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। ইনফিনিটিভের অর্থ কি দেখলাম, যে বাংলা ক্রিয়া যাওয়া, যাওয়ার সাথে তে যুক্ত হয়েছে। টু গো, যাইতে। আই লাইক টু সুইম, আমি সাঁতার কাটতে পছন্দ করি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লাইক এবং নন ফাইনাইট ভার্ব মানে ইনফিনিটিভ হচ্ছে টু সুইম। এবং 3 নম্বর বাক্যে টু এর ইজ হিউম্যান, টু এর হচ্ছে ভুল করা, টু হচ্ছে ইনফিনিটিভের টু এবং এর হচ্ছে ভার্ব। এররের ভার্ব হচ্ছে এর, এর অর্থ হচ্ছে ভুল করা। সো টু এর ইজ হিউম্যান, ভুল মানুষই করে। অর্থাৎ এই যে ভুল করা, হ্যাঁ, টু এর ভুল করা, অর্থাৎ টু এর সাথে ভার্বের বেস ফর্ম যুক্ত হয়ে বাংলা করতে, বাংলা ক্রিয়া শেষে তে অথবা র যুক্ত হওয়ার বিষয়টা, এইটা আমরা ইনফিনিটিভে আলোচনা করি। সো তোমাদেরকে যদি আমি এখন বলি যে টু গো, টু সুইম এবং টু এর, এই তিনটে বিষয় কি, সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হইলে আমরা এগুলোকে কি বলবো, দে আর ইনফিনিটিভস। এখন আমি তোমাদেরকে ছোট্ট একটি কোয়েশ্চেন করব যে ডু ইউ নো হোয়াট কাইন্ড অফ পার্ট অফ স্পিচ টু ইজ। যে টু কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমাদের যে 8টা পার্ট অফ স্পিচ আছে, টু কোন পার্ট অফ স্পিচ। সো তোমরা সবাই বলবে টু ইজ আ প্রেপোজিশন, টু হচ্ছে প্রেপোজিশন। সো আমরা মূল আলোচনার পূর্বে টু কখন ইনফিনিটিভ টু হবে এবং টু কখন প্রেপোজিশন হবে, এই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। সো ইনফিনিটিভে টু হবে যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু এর এই বাম পাশে একটা টু বসবে এবং ডান পাশে ভার্বের বেস ফর্ম হবে, যেমন টু গো, টু সুইম, টু ওয়াক। অর্থাৎ এই স্ট্রাকচারে যদি আমরা টু পাই, তখন সেটাকে বলবো আমরা ইনফিনিটিভের টু, সেটা প্রেপোজিশন নয়। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এইখানে যে টুটা আছে, সেই টুটা প্লে ভার্বের পূর্বে বসছে, এই কারণে টুটা, টু এবং প্লে দুইটা মিলে ইনফিনিটিভের কাজ করেছে এবং এই টুটি প্রেপোজিশনের টু নয়। এবং বাক্যটা যদি আমরা অর্থ বের করি, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আবারও আমরা দেখতে পাচ্ছি যে টু প্লে অর্থ খেলতে হয়। অর্থাৎ ইনফিনিটিভের অর্থটা বাংলায় যদি আমরা খুঁজে পেতে চাই, তখন আমরা বাংলা ক্রিয়া শেষে তে অথবা র পাবো। এখন আমরা দেখব টু কখন প্রেপোজিশন হয়। আমরা জানি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট বসে, সেই অবজেক্টটা নাউন অথবা প্রনাউন হয়। অর্থাৎ যখন টু এর পরে একটা নাউন বা প্রনাউন হবে, তখন সেই টুকে আমরা
প্রেপোজিশনের টু বিবেচনা করব। অর্থাৎ টু এর পরে যখন B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে তখন সেটা হচ্ছে ইনফিনিটিভের টু। অন্যদিকে টু এর পরে যখন নাউন অথবা প্রনাউন অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রনাউন বসবে তখন সেই টুকে আমরা প্রেপোজিশনের টু মনে করব। যেমন দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এখানে এই গোয়িংয়ের পর যে টু আছে সেই টু এর পর আমরা কোনো ভার্ব লিখি নাই, আমরা লিখছি স্কুল, যেটা একটা নাউন। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। অর্থাৎ যখন টু এর পর নাউন অথবা প্রনাউন থাকবে তখন টুটি প্রেপোজিশনের কাজ করবে। অন্যদিকে টু এর পর যখন V1 অথবা ভার্বের বেস ফর্ম থাকবে তখন সেই টুকে আমরা ইনফিনিটিভের টু হিসেবে বিবেচনা করব। এখন আমরা যদি ইনফিনিটিভের একটা সংজ্ঞা দাঁড় করাই, অর্থাৎ ইনফিনিটিভ কাকে বলে আমরা যদি ডিফাইন করি তখন আমরা এইভাবে বলতে পারি, ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ এ ভার্ব। অর্থাৎ ইনফিনিটিভ গঠন করা হয় ভার্বের বেস ফর্ম দিয়ে এবং সেই ইনফিনিটিভের পূর্বে কি বসে, অফেন প্রিসিডেড বাই টু, এবং সেই ইনফিনিটিভের পূর্বে টু বসে অ্যান্ড নেভার চেঞ্জেস অ্যাকর্ডিং টু পারসন, নাম্বার অর টেন্স। এবং এই ইনফিনিটিভের যে ফর্ম আছে আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ইনফিনিটিভের ফর্মটি বাক্যের পার্সনের নাম্বার অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী অথবা ভয়েস অনুযায়ী ইনফিনিটিভের পরিবর্তন হয় না। আমরা এখন এই ভার্বের তিনটা ফর্মের এই চার্ট দিয়ে কিছু ইনফিনিটিভ বসিয়ে আমরা আরও ভালো করে দেখব। যেমন একটা ভার্বের আমরা জানি তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে আমরা বেস ফর্মও বলি। বর্তমান সময়ে প্রেজেন্ট ফর্মকে B1, পাস্ট ফর্মকে B2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে B3ও বলা হয়। তো আমরা যখন ইনফিনিটিভ গঠন করব তখন অবশ্যই টুটি এই বেস ফর্মের পূর্বে বসাবো। যেমন এখানে যদি বেস ফর্মের পূর্বে বসাই কেমন হয়, টু গো যেতে, টু টেক নিতে, টু ওয়েট অপেক্ষা করতে, টু অ্যালাউ অনুমতি দিতে, টু টক কথা বলতে। অর্থাৎ আমরা ইনফিনিটিভ গঠন করব টু প্লাস B1, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ গঠন করব এবং পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ গঠন করব না। দে উইল অলসো বি এইবল টু লার্ন দ্য ইউজেস অফ ইনফিনিটিভ, তারা বাক্যে ইনফিনিটিভ ব্যবহার করতে পারবে। অ্যান্ড দে অলসো বি এইবল টু ফাইন্ড আউট ইনফিনিটিভস ফ্রম আ সেন্টেন্স, তারা একটা বাক্য থেকে ইনফিনিটিভ খুঁজে বের করতে পারবে। এবং দে উইল বি এইবল টু মেক সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ, এবং তারা ইনফিনিটিভ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবে। আমরা এখন ইনফিনিটিভের যে দুইটা প্রকার আছে সেই দুইটা প্রকারের প্রথম যে প্রকারটি সিম্পল অর নাউন ইনফিনিটিভের একটা সংজ্ঞা আমরা জানব। অলরেডি আমরা জানি সিম্পল অর নাউন ইনফিনিটিভ বাক্যে নাউনের কাজ করে। When an infinitive does the function of a noun, it is called simple or noun infinitive. এটা তোমাদের খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে যে যেই ইনফিনিটিভগুলো নাউনের কাজ করে সেই ইনফিনিটিভগুলোকে নাউন ইনফিনিটিভ বলে। যেমন যদি আমরা উদাহরণ দেখি তখন টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আমরা নিশ্চয়ই এখন বুঝে গেছি যে টু প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে তাকে আমরা ইনফিনিটিভ বলি। অর্থাৎ টু টেক এক্সারসাইজ, এক্সারসাইজ করা, ব্যায়াম করা। আমরা বলেছিলাম ইনফিনিটিভে বাংলা ক্রিয়ার র যুক্ত করে এবং করতে, হ্যাঁ। সো টু টেক এক্সারসাইজ করা, এই ইনফিনিটিভটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো সাবজেক্ট হিসেবে কে কাজ করে? নাউন কাজ করে। এই কারণেই এটা একটা নাউন ইনফিনিটিভের এক্সাম্পল। সো বাক্যটা হবে টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এক্সারসাইজ করা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এখন দেখব যে ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আমরা কিভাবে ব্যবহার করব। তো ভার্বের অবজেক্ট হিসাবে নাউন প্রনাউনই কাজ করে। তো আমরা দ্বিতীয় বাক্যটা যদি দেখি, বার্ডস লাভ টু সিং, পাখিরা পছন্দ করে, ভালোবাসে টু সিং, গান গাইতে। তো আমরা যেই প্রকারের ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে নাউন ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভটা একটা নাউন ইনফিনিটিভ কারণ লাভ ভার্বের অবজেক্ট হিসেবে টু সিং কাজ করছে। সো কোনো ভার্বের অবজেক্ট হিসেবে নাউন এবং প্রনাউন ছাড়া অন্য কেউ কাজ করতে পারে না।
যেহেতু টু সিং ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, এটা একটা নাউন ইনফিনিটিভ। আমাদের 3 নম্বর বাক্যে টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মান্য করা ইজ আওয়ার ডিউটি, আমাদের কর্তব্য। এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস এই ইনফিনিটিভ ফ্রেজটি কাজ করেছে, অর্থাৎ এই ইনফিনিটিভটি ইজ ভার্বের সাবজেক্ট। সো সাবজেক্ট কে হয়? নাউন প্রোনাউন সাবজেক্ট হয়। এই কারণে এই টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস এটা একটা নাউন অর সিম্পল ইনফিনিটিভ। এখন আমরা দেখব যে সিম্পল আর নাউন ইনফিনিটিভ বাক্যের কোথায় কোথায় বসে। অলরেডি আমরা জানি যে সিম্পল ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, যেমন টু এয়ার ইজ হিউম্যান, ভুল মানুষই করে, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে। আবার বলছি, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই টু এয়ার ইনফিনিটিভটি কাজ করেছে। এই কারণে টু এয়ার এই ইনফিনিটিভটি একটি সিম্পল আর নাউন ইনফিনিটিভ এবং এইটি সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার হয়েছে। একইভাবে টু ওয়াক ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বাক্য ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে নাউন ইনফিনিটিভ কিভাবে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে। এই উদাহরণগুলোতে আমরা দেখব নাউন ইনফিনিটিভ কিভাবে বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে। হি লাইকস টু সুইম, সে সাঁতার কাটতে পছন্দ করে। সো আমাদের এইখানে টু সুইম হচ্ছে একটা ইনফিনিটিভ এবং এটা লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সো ভার্বের অবজেক্ট হিসেবে কারা ব্যবহার হয়? নাউন প্রোনাউন ব্যবহার হয়। এই কারণে এটা একটা নাউন ইনফিনিটিভ এবং এটা লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সো নাউন ইনফিনিটিভ এখানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। দ্বিতীয় বাক্যে টু রিড, টট ভার্বের সেকেন্ড অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট। হিম একটা অবজেক্ট, টু রিড হচ্ছে আরেকটা অবজেক্ট। সো এখানে টট ভার্বের অবজেক্ট হিসেবে আমরা আরেকটি নাউন ইনফিনিটির ব্যবহার দেখলাম। আই টট হিম টু রিড, আমি তাকে পড়তে শিখিয়েছিলাম। এবং আমরা জানি যে নাউন প্রোনাউন কি হিসেবে কাজ করে? অবজেক্ট টু আ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন কাজ করে। একইভাবে নাউন ইনফিনিটিভগুলো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে কাজ করেছে। যেমন এখানে অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন, তারপরে আমরা নাউন প্রোনাউন বসাইতে পারতাম, কিন্তু এখানে আমরা একটা নাউনের মতোই একটা নাউন ইনফিনিটিভ বসিয়েছি, অর্থাৎ এটা একটা নাউন ইনফিনিটিভ এবং এটা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে, কারণ অ্যাবাউট হচ্ছে একটি প্রেপোজিশন। সো সেন্টেন্সটার অর্থ হচ্ছে এরকম, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মরে মরে যায় এমন অবস্থা। হ্যাঁ, সো হি ইজ অ্যাবাউট টু গো, সে যায় যায় এই অবস্থা। সো আমরা এখানে এই অ্যাবাউট প্রিপোজিশন অবজেক্ট হিসেবে টু গো ব্যবহার করেছি। কমপ্লিমেন্ট টু সাবজেক্ট, নাউন প্রোনাউনের আরেকটি ব্যাপক ব্যবহার হচ্ছে সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন ব্যবহার করা হয়। এবং এই ইনফিনিটিভটিও, এই যে টু বি অ্যান অনেস্ট ম্যান, এটাও এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখানে এই হি এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা কোনো নাউন প্রোনাউন ব্যবহার করিনি, আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করেছি যেটা নাউন প্রোনাউনেরই বৈশিষ্ট্য বহন করে। যেমন হি সিমস টু বি অ্যান অনেস্ট ম্যান, সে তাকে একজন সৎ মানুষ মনে হয়। এটা হচ্ছে কমপ্লিমেন্ট টু সাবজেক্ট, সাবজেক্ট যে অ্যান অনেস্ট ম্যান একই ব্যক্তি, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে একটা সাবজেক্টের আরেকটি পরিচয় দেওয়া। সো এই কমপ্লিমেন্টটা আমরা কি দিয়ে তৈরি করেছি? ইনফিনিটিভ দিয়ে তৈরি করেছি। সো আমরা যখন কমপ্লিমেন্টটি ইনফিনিটিভ দিয়ে তৈরি করেছি, এই কারণে এটাকে আমরা বলবো নাউন ইনফিনিটিভ অথবা সিম্পল ইনফিনিটিভ। হি অ্যাপিয়ার্স টু বি আ রিচ ম্যান, সে তাকে দেখতে অনেক ধনী ব্যক্তি মনে হয়। এই রিচ ম্যান যে ব্যক্তি, এই হি একই ব্যক্তি, এই কারণে এটা হচ্ছে হি এর একটা কমপ্লিমেন্ট। এবং আমরা যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট দেখব, তখন আমরা দেখব যে ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে, সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে লিঙ্ক করে, সংযুক্ত করে। মানে হি যে ব্যক্তি, রিচ ম্যান একই ব্যক্তি, এবং এটা কানেক্ট লিঙ্কিংয়ের কাজটা করে এই লিঙ্কিং ভার্ব। সো আমরা এই লিঙ্কিং ভার্বের যে কমপ্লিমেন্টটা সেটা ইনফিনিটিভ দিয়ে করেছি, টু বি আ রিচ ম্যান। যেহেতু ইনফিনিটিভ দিয়ে করেছি, এই কারণে এই টু বি আ রিচ ম্যান এটা হচ্ছে একটা নাউন ইনফিনিটিভ অর সিম্পল ইনফিনিটিভ। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমাদের কাছে কিছু ভার্ব আমরা ব্যবহার করি বাক্যে প্রচুর পরিমাণে, যে ভার্বগুলো শুধু একটা অবজেক্ট নিয়ে তার সম্পূর্ণ অর্থ মানে সার্থকতার সাথে প্রকাশ করতে পারে না। যদি আমরা বলি উই টেক হিম, আমরা তাকে নিলাম, এখন আমাদের মনে প্রশ্ন থেকে যায় কি আমরা তাকে নিয়ে কি করলাম? সো টেক এমন একটা ভার্ব, এখানে একটা অবজেক্ট
ডিমান্ড করছে, যে অবজেক্টটা হচ্ছে হিম, কিন্তু এই হিমটাকে পরিষ্কার করার জন্য এই অবজেক্টটির একটা কমপ্লিমেন্টের ডিমান্ড করে, টেক এমন একটা ভার্ব। সো এই স্ট্রাকচারে বাক্য লেখার সময় আমাদের অবজেক্টের কমপ্লিমেন্ট আমরা এখানে ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করেছি। এই টু বি আ ফুল এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, যেটা হিমের কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট, এবং এটা আমরা কী দিয়ে ব্যবহার করেছি? ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করেছি। টু বি এ ফুল অবশ্যই একটা ইনফিনিটিভ, এই কারণে এটা কিসের কাজ করেছে? এটার পরিচয় হচ্ছে এটা একটা অবজেক্টিভ, মানে হিমের কমপ্লিমেন্ট, এবং এটা গঠন করছি ইনফিনিটিভ দিয়ে, এই কারণে এটা একটা নাউন ইনফিনিটিভ। উই টেক হিম টু বি আ ফুল, আমরা তাকে বোকা মনে করি। শি ওয়ান্টস আ ফাদার টু বি সাকসেসফুল, এখানে ওয়ান্টস সেই ভার্বটি, যে ভার্বটি একটা অবজেক্ট নিবে, কিন্তু তার সম্পূর্ণ অর্থ তাও সে প্রকাশ করতে ব্যর্থ হবে। শি ওয়ান্টস আর ফাদার, সে তার বাবাকে চায়, কি চায়? সে কি তার বাবাকে সফল হতে চায় বা ব্যর্থ হতে চায়, বা তার বাবাকে একটা ব্যাংক জব করে দেখতে চায়? এই জিনিসটা, এই চাওয়াটা, এই কমপ্লিমেন্টটার দরকার হয়। এই কমপ্লিমেন্টটা আমি ইনফিনিটিভ দিয়ে করেছি, যেমন টু বি সাকসেসফুল। শি ওয়ান্টস আর ফাদার টু বি সাকসেসফুল, সে তার বাবাকে সফল হওয়া দেখতে চায়। এই টু বি সাকসেসফুল এটা যেহেতু একটা ইনফিনিটিভ, এটা একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং এটা নাউনের স্থানে বসেছে, এই কারণে এটার পরিচয় হচ্ছে সিম্পল আর নাউন ইনফিনিটিভ। সো আমরা দেখলাম যে সিম্পল আর নাউন ইনফিনিটিভগুলো বাক্যে সাবজেক্টের কাজ করে, বাক্যে অবজেক্টের কাজ করে, প্রেপোজিশনের অবজেক্টের কাজ করে, সাবজেক্টের কমপ্লিমেন্টের কাজ করে, এবং অবজেক্টের কমপ্লিমেন্টের কাজ করে। আমাদের দ্বিতীয় প্রকার ইনফিনিটিভ হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। আমরা অলরেডি জানি যে জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ বলতে সেই ইনফিনিটিভগুলো বোঝায় যে ইনফিনিটিভগুলো তার পাশের শব্দ অথবা সম্পূর্ণ সেন্টেন্সকে সেই ইনফিনিটিভগুলো মডিফাই করে, কোয়ালিফাই করে। অর্থাৎ when an infinitive qualify or modify other part of speech, অর্থাৎ বাক্যের অন্য যে পার্ট অফ স্পিচ থাকে সেই পার্ট অফ স্পিচকে যদি কোনো ইনফিনিটিভ মডিফাই করে, তখন সেই ইনফিনিটিভটাকে আমরা জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ বলবো। এবং এই ইনফিনিটিভগুলো মাঝে মাঝে সেন্টেন্সেস, পুরো সেন্টেন্সকেও কী করে? মডিফাই করে অথবা কোয়ালিফাই করে। আমরা উদাহরণ দেখলে এই বিষয়টি সম্পর্কে আরেকটু ভালো ধারণা হবে। যেমন আমি বলেছিলাম যে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভগুলো অন্য শব্দকে মডিফাই করে, বাক্যের অন্য পার্ট অফ স্পিচকে মডিফাই করে, অথবা সেন্টেন্সেসকে মডিফাই করে। দুইটা কাজ করবে, তার পাশের শব্দকে মডিফাই করবে অথবা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করবে। প্রথম বাক্যে আই ওয়াক ফাস্ট টু অ্যাবেল দ্য ট্রেন, আমি ওয়াকড ফাস্ট, আমি দ্রুত হাঁটলাম, টু অ্যাবেল দ্য ট্রেন, ট্রেনটা ধরার জন্য। এখানে টু ক্যাচ দ্য ট্রেন, অ্যাবেলটা এখানে ক্যাচের অর্থ দিচ্ছে। সো টু ক্যাচ দ্য ট্রেন এটা একটা ইনফিনিটিভ, এটা আমরা এখন অবশ্যই জানি। সো আমাদের বুঝতে হবে যে এটা কাকে মডিফাই করছে। এটাকে যে আমরা নাউন ইনফিনিটিভ বলবো না, এটাকে যে আমরা কোয়ালিফাইং অথবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো, কেন বলবো? এটা কাকে মডিফাই করছে? সো এই ইনফিনিটিভটা এই ফার্স্ট এই অ্যাডভার্বকে মডিফাই করছে, এই ফার্স্ট এই শব্দটাকে মডিফাই করছে। এই শব্দটা হচ্ছে কি? ফার্স্ট। উই ওয়াক ফার্স্ট, আমরা দ্রুত হাঁটলাম। এখন দ্রুত হাঁটার কারণটা ব্যাখ্যা করছি এই ইনফিনিটিভ দিয়ে। অর্থাৎ কোনো কারণ ব্যাখ্যা করে যদি কোনো শব্দ অথবা কোনো ফ্রেজ অথবা কোনো সেন্টেন্স, সেটাকে আমরা কি বলি? মানে অ্যাডভার্বের কাজ মনে করি। সো এই কারণ যেটা ব্যাখ্যা করে সেটা কোয়ালিফাই করে, আগের শব্দটাকে এখানে মডিফাই করেছে অথবা কোয়ালিফাই করেছে, ফার্স্ট শব্দটা ব্যাখ্যা করেছে, এই কারণে এটা একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবং এটার পরিচয়টা, প্রাথমিক পরিচয় হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ, কিন্তু এটা তোমার কী হিসেবে কাজ করেছে? এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে গেলে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। এই সেন্টেন্সে টু স্পিক দ্য ট্রুথ এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এখন আমাদের বুঝতে হবে এইটার কি নাউন ইনফিনিটিভ না এটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ ফ্রেজটি পুরা হি ইজ অ্যান অনেস্ট ম্যান সেন্টেন্সকে মডিফাই করেছে। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে গেলে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই পুরা বাক্যকে যদি কোনো কিছু মডিফাই করে, তখন সেটাকে আমরা কি বলি? সেটা যদি ইনফিনিটিভ হয় সেটাকে আমরা বলি কোয়ালিফাইং ইনফিনিটিভ। এখন আমরা জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ কোথায় কোথায় বসে আমরা একটু দেখব। মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, এই জিরান্ডিয়াল এবং কোয়ালিফাইং ইনফিনিটিভগুলো বাক্যের অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে কি করে? মডিফাই করে। অর্থাৎ আমরা জানি অ্যাডজেক্টিভ শব্দগুলো আমরা জানি, দোষ, গুণ এবং সংখ্যা, পরিমাণবাচক যে শব্দগুলো, এই শব্দের পরে আমরা ইনফিনিটিভ যদি পাই, অর্থাৎ আমরা বাক্যে অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ পাই, তখন সেটাকে আমরা কি ইনফিনিটিভ বলবো? জিরান্ডিয়াল অর
কোয়ালিফাইং ইনফিনিটিভ বলবো, কারণ এই ইনফিনিটিভটা ওই যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখব যে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভগুলো কি করে, মডিফাই আ ভার্ব। এই প্রকারের ইনফিনিটিভগুলো ভার্বকে মডিফাই করে। দ্য চিলড্রেন ওয়েন্ট, ছেলেরা গিয়েছিল কি করতে, খেলতে। ওয়েন্ট টু প্লে, এখানে টু প্লেটা ওয়েন্টকে মডিফাই করছে। অর্থাৎ যখন কোনো ইনফিনিটিভ ভার্বকে মডিফাই করে, মডিফাই আ ভার্ব, তখন সেই ইনফিনিটিভকে আমরা জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ বলি। উই ইট টু লিভ, আমরা খাই, কেন আমরা খাই, আমরা বাঁচতে খাই। এখানে টু লিভ ইট ভার্বকে মডিফাই করেছে। আমরা কেন খাই, হোয়াই, বিকজ উই ওয়ান্ট টু লিভ। টু লিভ ইনফিনিটিভটি ইট ভার্বকে মডিফাই করার কারণে এটা একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এছাড়াও কিছু কিছু ইনফিনিটিভ মডিফাই আর নাউন, কিছু কিছু ইনফিনিটিভ নাউনকে মডিফাই করে। যেমন ইট ইজ আ চেয়ার টু সিট অন, এটা একটা চেয়ার বসার জন্য। এখানে চেয়ার টু সিট অন, চেয়ার কিসের চেয়ার, টু সিট অন। এই চেয়ার নাউনকে এই ইনফিনিটিভটি মডিফাই করেছে, চেয়ার সম্পর্কে কথা বলেছে। এখানে এই চেয়ারকে টু সিট মডিফাই করেছে। অর্থাৎ কোনো নাউনকে যদি কোনো ইনফিনিটিভ মডিফাই করে, তখন সেই ইনফিনিটিভটাও একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ হিসেবে কাজ করে। দিস ইজ আ হাউস টু লেট, এটা একটা বাড়ি, যে বাড়িটা ভাড়া দেওয়া হবে। সো আমরা যদি বলি দিস ইজ আ হাউস, এটা একটা বাড়ি। সো আমাদের যদি এই হাউসকে আমরা কেমন বাড়ি এটা বলতে চাই, টু লেট, ভাড়া দেওয়া বাড়ি। অর্থাৎ টু লেট ভার্বটি হাউস সম্পর্কে আরও তথ্য দিয়েছে। এই কারণে এই হাউস নাউনটির মডিফায়ার হিসেবে টু লেট ইনফিনিটিভটি কাজ করেছে এবং টু লেটটি হাউসকে মডিফাই করেছে। এই কারণে এটাও একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। আমরা অনেক সময় দেখি যে একটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ কোয়ালিফাই আ সেন্টেন্স, হোল সেন্টেন্সকে সে কোয়ালিফাই অথবা মডিফাই করে। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। সো আমরা টু স্পিক দ্য ট্রুথ, এই ইনফিনিটিভ ফ্রেজটি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, পুরো বাক্যকে মডিফাই করেছে। এই কারণে এই ইনফিনিটিভ ফ্রেজটি একটি কোয়ালিফাইং ইনফিনিটিভ। টু বি ব্রিফ, কম কথায় বলতে গেলে অথবা সংক্ষেপে বলতে গেলে, আই এম রুইন্ড, আমার সব শেষ। এখন আই এম রুইন এই সেন্টেন্সটিকে টু বি ব্রিফ মডিফাই করেছে এবং এটা একটা ইনফিনিটিভ। এখন যেহেতু এটা পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, এটা যেহেতু মডিফাইংয়ের কাজ করেছে, এই কারণে এটা একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। ইংরেজি গ্রামারে খুব বেশি শোনা যায় একটা ফ্রেজ, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ কাকে বলে। এটাকে কেউ কেউ অমিশন অফ ইনফিনিটিভও বলে। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হচ্ছে সেই ইনফিনিটিভ যে ইনফিনিটিভ বাক্যে ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করব, কিন্তু টু আমরা ব্যবহার করব না। এই ক্ষেত্রে আফটার সার্টেন ভার্বস দ্য ইনফিনিটিভ ইজ অমিটেড, কিছু কিছু ভার্বের পর ইনফিনিটিভের টু আমরা বসাই না। যেমন এই যে একটা লিস্ট আছে ভার্বের, এই লিস্টের পরে আমরা যদি কোনো ইনফিনিটিভ ব্যবহার করি, তখন আমরা টু ব্যবহার করি না। সো আমরা যদি এক্সাম্পলগুলি দেখি, এই এক্সাম্পলগুলোতে হলুদ রঙের হাইলাইট করা যে ভার্বগুলো, সেই ভার্বগুলো হচ্ছে এই লিস্টের ভার্ব, যেই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ বসাইলে টু বসাই না। যেমন আমাদের ব্লু কালারে হাইলাইট করা ভার্বগুলো সব ইনফিনিটিভ, টু কাম, টু গো, টু গিভ, টু গো, টু লাভ হওয়ার কথা ছিল। কিন্তু ইউলো হাইলাইট করা ভার্বগুলো এই লিস্টের ভার্ব, যেই ভার্বের পর আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, বা টুটা আমরা কি করব, বেয়ার ইনফিনিটিভ করব। টুটাকে আমরা অমিশন, বাদ দিয়ে রাখবো, টুটা আমরা লিখবো না। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, হি মেড মি কাম, সে আমাকে এখানে আসতে বাধ্য করলো, বা সে এখানে আমাকে আনলো। অ্যান্ড সিট, এবং বসালো, বিসাইড হিম, তার পাশে। এখন আমরা এই বাক্যটা কিন্তু শুদ্ধ, কিন্তু বাক্যটা আসলে বাক্যটার স্ট্রাকচারটা এরকম, হি মেড মি টু কাম, সে আমাকে আনলো, অ্যান্ড টু সিট বিসাইড হিম, তার পাশে বসালো। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এই মেড ভার্বের পর, এই মেক ভার্বের পর আমরা যদি কোনো ইনফিনিটিভ ব্যবহার করি, তখন সেই ইনফিনিটিভের টুটা বসাই না, বেয়ার ইনফিনিটিভ হয়। বিষয়টা বেয়ার ইনফিনিটিভ, বিষয়টা তা যে ইনফিনিটিভ বসাবো, আমরা টু বসাবো না। একইভাবে আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম, ব্যাক টু হিজ ওন ভিলেজ, তার নিজের গ্রামে। এখানে
লেটা হচ্ছে মূল ভার্ব, যেটার পরে আমরা আরেকটা ভার্ব ব্যবহার করছি যেটা টু গো হওয়া উচিত ছিল, কিন্তু আমরা শুধু গো লিখেছি। দে বেড মি, তারা আমাকে নিষেধ করলো, টু গিভ দ্যাম অল মাই মানি, আমার সব টাকা দিতে নিষেধ করলো। টু গিভ হওয়ার কথা ছিল, কিন্তু বেড থাকার কারণে আমরা টু গিভ লিখবো না, আমরা লিখবো শুধু গিভ। আরেক প্রকারের ইনফিনিটিভ আমরা প্রায় ব্যবহার করি, যেগুলো হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ এই প্রকারের ইনফিনিটিভে আমাদের টু প্লাস যে ভার্ব, সেই টু প্লাস ভার্বের মাঝখানে অন্য শব্দ চলে আসে। যেমন আমরা যদি ডেফিনিশন দেখি, সামটাইমস অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজ ইজ ইউজড ইন বিটুইন ইনফিনিটিভ অ্যান্ড দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ ইনফিনিটিভ এবং ভার্ব যে বাক্যে থাকে তার মাঝখানে কি চলে আসে, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ চলে আসে। এই যে টু প্লাস ভার্বের মাঝখানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ চলে আসে, এটাকে আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ। দে আর কনসিডার্ড বাই সাম গ্রামারিয়ানস টু বি ইমপ্রপার। এই প্রকার ইনফিনিটিভকে কিছু গ্রামারিয়ানরা ইমপ্রপার মানে বলছে যে এই প্রকার ইনফিনিটিভ ব্যবহার করা ঠিক না, অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড, এবং এগুলো অ্যাভয়েড করা উচিত। কোথায়? ইন ফর্মাল রাইটিং। অর্থাৎ তোমাদের ফর্মাল রাইটিংয়ে এই স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করা উচিত নয়। আমরা এবার এক্সাম্পল দেখব যে স্প্লিট ইনফিনিটিভটা দেখতে কেমন। যেমন আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি। সো আমাদের এতক্ষণ আমরা ইনফিনিটিভ দেখেছিলাম টু প্লাস ভার্ব অর্থাৎ টু হেল্প, কিন্তু এখানে কাইন্ডলি চলে আসছে, কাইন্ডলি একটা অ্যাডভার্ব। সো আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু কাইন্ডলি হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করার জন্য। আসলে আমরা গ্রামারিয়ানদের যদি পরামর্শ অনুযায়ী ব্যবহার করি, আমাদের বাক্যটা হতো এরকম, আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি কাইন্ডলি। অর্থাৎ এই টু প্লাস ভার্ব এর মাঝখানে আমরা কিছুই ব্যবহার করব না, যদি ব্যবহার করি সেটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। দ্বিতীয় বাক্যে আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করি, টু কুইকলি ডু দিস। টু ডু দিস এবং কুইকলি পরে হবে, এটা দ্রুত করতে আমি তোমাকে রিকোয়েস্ট করি। সো এখানে মাঝখানে কুইকলি চলে আসছে। সো এগুলো সঠিক ফর্মে যদি আমরা ব্যবহার করি তখন হবে আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি কাইন্ডলি এবং আই রিকোয়েস্ট ইউ টু ডু দিস কুইকলি। অর্থাৎ এই যে কাইন্ডলি এবং কুইকলি, এই অ্যাডভার্বগুলো তোমার টু এবং ভার্বের মাঝখান থেকে সরিয়ে নিয়ে বাক্যের শেষে আমরা বসিয়ে দিব, কারণ আমরা অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসাইতে পারি। সো আমরা এখানে বসালাম। এই ক্ষেত্রে টু হেল্প এবং টু ডু গ্রামারিয়ানদের পরামর্শ অনুযায়ী এভাবেই ব্যবহার করা উচিত। সো আমরা স্প্লিট ইনফিনিটিভ দেখলাম যে টু প্লাস ভার্বের মাঝখানে যখন অ্যাডভার্ব চলে আসে তাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।